সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখো, এখানে আমরা অনলাইন ক্লাসের অ্যাসাইনমেন্টের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় দেখো, শিরোনামটা পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালীর উৎস নিয়ে আমরা আলোচনা করব। দেখো, হুন্ডের নীতিতে সাধারণত তোমার পি অরবিটাল বা ডি অরবিটাল বা এফ অরবিটালের জন্য প্রযোজ্য, যেখানে ডিজেনারেট অরবিটাল থাকে। ডিজেনারেট অরবিটালটা হলো যে অরবিটাল গুলোতে তোমার ইলেকট্রন সংখ্যা সমান থাকে, যেমন পিএক্স, পিওয়াই, পিজেড, এরকম। তোমার ডির ক্ষেত্রেও হতে পারে, তবে এস অরবিটালের ক্ষেত্রে হয় না। তাহলে ইলেকট্রন গুলো যখন এরকম ডিজেনারেট অরবিটালে প্রবেশ করবে, তখন প্রথমে তারা একমুখী স্পিনে প্রবেশ করবে, তারপরে তাদের স্পিনটা বিপরীতমুখী হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনটা একমুখী স্পিনে থাকবে। এটা সবাই জানো। এখানে আমাদের দেখো অনেকগুলো, এখানে আমরা এখানে এক্সাম্পল দিয়েছি অনেকগুলো। যেমন আমাদের এরকম থাকতে পারে, আবার এরকম থাকতে পারে, আবার ইলেকট্রন যদি বেশি থাকে তখন এরকম থাকতে পারে, অর্থাৎ বিভিন্ন রকম থাকতে পারে। তাহলে এটাকে আমরা বলছি যে হুন্ডের নীতি। আউফব নীতিটা হলো যে কোন অরবিটালের শক্তি বেশি বা কোন অরবিটালের শক্তি কম, যার মাধ্যমে আমরা জানতে পারি, সেটাকে আমরা বলছি আউফব নীতি। মানে কোন অরবিটালে শক্তি কম না বেশি, এটা হিসাব করার জন্য আমরা আউফব নীতিটা ব্যবহার করে থাকি। আউফব নীতিতে আমরা অনেক সময় এটাকে আমরা বিল্ডিং আপ প্রিন্সিপাল বলছি। দেখো, তো এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, এখানে আমাদের যে নীতিটা, সেই নীতিটা হলো তোমার এন প্লাস এল নীতি বলে থাকি আমরা, এন প্লাস এল নীতি। অর্থাৎ এই দুটার মানের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে কার শক্তি বেশি, কার শক্তি কম। তো সাধারণত আমাদের 18 পর্যন্ত মৌলগুলির জন্য এটা প্রযোজ্য হয় না, পটাশিয়ামের পর থেকে প্রযোজ্য হয়। পটাশিয়ামে দেখো 4s এবং 3d অরবিটাল আছে, এটা তোমাদের সবারই জানা। যে কেন 4s অরবিটাল ইলেকট্রনটা আগে যায়, দেখো 4s এর জন্য মান হলো 4 আর 3d-র জন্য মান 5, সেজন্য 4s এর এনার্জি কম, সেই জন্য 4s এ ইলেকট্রনটা আগে যাবে। তাহলে এটা হলো আউফব নীতি। এখন প্রশ্ন হলো যে এন প্লাস এল দুটার মান যদি সমান হয়, সেক্ষেত্রে কি হবে? দুটার মান অনেক সময় সমান হতে পারে। সমান হলে সেক্ষেত্রে কি দাঁড়াবে, দেখো আমাদের যদি দুটা মান সমান হয়, এখানে লক্ষ্য করো সবাই যে দুটার মান সমান হয়ে গেছে। সমান হয়ে গেলে সেক্ষেত্রে আমরা এন এর মান যেটা ছোট সেটাতে ইলেকট্রনটা আগে দিব। সমান হয়ে গেলে আমরা বলছি এন এর মান যদি ছোট হয়, তাহলে সেখানে ইলেকট্রনটা আগে যাবে। ধরো এখানে আমাদের 3d আছে আর 4p আছে, দুটার ক্ষেত্রে তোমার n প্লাস এল এর মান 5, তাহলে 3d তে ইলেকট্রনটা আগে যাবে, 4p তে ইলেকট্রনটা পরে যাবে। এরপরে এর উপরে ভিত্তি করে আমরা এখানে দেখো অরবিটাল গুলোর একটা শক্তি অনুযায়ী আমরা এখানে সাজিয়েছি। নিচে খেয়াল করো, এখানে আমরা শক্তি অনুযায়ী ইলেকট্রন গুলো, এই অরবিটাল গুলোকে আমরা তাদের শক্তি ক্রম অনুসারে সাজিয়েছি। শক্তি কম থেকে বেশির দিকে গিয়েছে, আমরা এইভাবে সাজিয়েছি। আউফব নীতি আর হুন্ডের নীতি অনুসারে আমাদের এখানে ইলেকট্রন বিন্যাসের আমরা এক্সাম্পল দিয়েছি। দেখো এখানে ইলেকট্রন বিন্যাসের এক্সাম্পল, এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি আমরা, এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি আমরা, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি। সবগুলো আউফব নীতির আওতায় পড়ে, কিন্তু আমাদের হলো হুন্ডের নীতির আওতায় এখানে ক্রোমিয়াম দেখানো হয়েছে, নাইট্রোজেন এবং অক্সিজেন। যেখানে ইলেকট্রন থাক না কেন, দুটো ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার সমান হতে পারবে না। একই পরমাণুতে দুটো ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার সমান হতে পারবে না। 3টা একই রকম হলে আরেকটা আলাদা হবে। এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে। ধরো এখানে আমরা বলি, যদি আমরা হিলিয়ামের দুটো ইলেকট্রন দেখি, এখানে হিলিয়াম, ধরো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি 1s2, তাহলে এখানে এন এর মান কত? হিলিয়ামের এন এর মান দেখো 1, এন এর মান 1, তাহলে এটা যেহেতু এস অরবিটাল, তাহলে এল এর মান 0, দুটার ক্ষেত্রে এল এর মান 0। আবার এখানে হলো এল এর মান 0 হলে এম 0 হয়, এম 0 হয়। আর এম যদি দুটা 0 থাকে, একটা প্লাস হাফ হবে, একটা মাইনাস হাফ হবে। আমরা যদি এইভাবে দেখাই, তো একটার স্পিন হবে উপরের দিকে, আরেকটার স্পিন হবে বিপরীত দিকে। তাহলে এখানে আমরা বলছি যে এস অরবিটাল ইলেকট্রন, দেখো ইলেকট্রন দেখলাম, এই দুটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা, 3টা কোয়ান্টাম সংখ্যা সেম হলেও
চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা আলাদা। sp-df এর মান থেকে আমরা চতুর্থ স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব, অরবিটাল সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে সবাই লক্ষ্য করো যে আমাদের হলো, তাহলে এখানে আমাদের n এর মান 4, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর n এর মান 4। n এর মান 4 হলে l এর মান হবে 0, 1, 2, 3, অর্থাৎ 4টা মানই হবে। সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলো হবে দেখো 0, 1, 2, 3 এভাবে হবে। প্রথমটার জন্য উপস্তর আমাদের 4s হবে, দ্বিতীয়টার জন্য আমাদের 4p হবে, তারপরেরটার জন্য আমাদের 4d হবে, তারপরে 4f হবে। এখন দেখো আমাদের l সমান 0 হলে, দেখো l সমান 0 হলে আমরা m সমান 0 পাবো। সেক্ষেত্রে আমাদের m এর মান যে কয়টা হবে অরবিটাল সে কয়টা, আর ইলেকট্রন হবে তার দ্বিগুণ, অর্থাৎ একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, ইলেকট্রন বিন্যাসটা এটা, ইলেকট্রন সংখ্যা এটা। এরপরে আমাদের এল এর মান 1 হলে আমরা এখানে 4p পাবো। দেখো এখানে আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা 3 আছে, 3টা আছে, সেজন্য এখানে অরবিটাল 3। ইলেকট্রনটা দেখো আমাদের 6, এখানে উভমুখী স্পিন আছে। এরপর ডি এর জন্য আমাদের এখানে 5টা, এখানে দেখো এম এর মান 5টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা আছে, তাহলে এটা 5 এর দ্বিগুণ। এখানে আমাদের 10, এখানে আমাদের 10, এখানে 3 আছে আমাদের, -3 থেকে আমাদের শুরু করে এখানে +3 পর্যন্ত হবে, খেয়াল করো। তাহলে -3 থেকে শুরু করে আমাদের এখানে +3 পর্যন্ত হবে, তাহলে +3 পর্যন্ত হলে আমাদের এখানে 7 হবে। এখানে 7 ইন্টু প্লাস হাফ মাইনাস হাফ, এখানে আমাদের 14, এখানে দেখো আমাদের অরবিটাল সংখ্যাটা আমরা পেয়ে গেছি। অরবিটাল সংখ্যা আমাদের 16, ইলেকট্রন সংখ্যা আমাদের 32। অরবিটালের চিত্র অঙ্কন এবং অরবিটালের বর্ণনা, এখানে আমরা অরবিটালের সংজ্ঞা দিয়ে শুরু করেছি। দেখো তোমার এখানে 3টা অরবিটালের চিত্র আঁকতে বলা হয়েছে, তোমার এখানে 3টা চিত্র আঁকবে। তাহলে এখানে আমাদের sp-d 3টা অরবিটালের চিত্র আঁকতে হবে। এটা ডাম্বেল, এটা হলো তোমার গোলক আকারের, এটা ডাম্বেল আকার, এটা ডাবল ডাম্বেল এটা। তবে এখানে এই চিত্রটুকু আঁকলে হবে না, বিস্তারিত চিত্র আঁকতে হবে, সেজন্য আমরা বিস্তারিত চিত্রে যাচ্ছি। এটা আমাদের s অরবিটাল, খেয়াল করো সবাই, এটা আমাদের s অরবিটাল। এখানে p অরবিটাল, দেখো p অরবিটাল, এটা px, এটা pz, এটা py। এখানে দেখো এটা dx স্কয়ার y স্কয়ার, এটা dxz, এটা dz স্কয়ার, এটা yz, আর এটা xy। অরবিটালের বর্ণনা দিতে হবে, এটার সবগুলো অরবিটালে এখানে আমাদের sp এবং d 3টা অরবিটালেরই বর্ণনা দিতে হবে। কিভাবে বর্ণালীর রাশিমালাটা এসেছে সেটা দেখানো হয়েছে। এখানে আমরা কিভাবে পেয়েছি দেখো, তোমার হাইড্রোজেন বর্ণালীর রাশিমালা কিভাবে আমরা পেয়েছি এখানে সেটা দেখানো হয়েছে। এই রাশিমালাটা তোমার সবগুলো দরকার নাই, শুধু আমাদের ওই যে শেষের গুলো দরকার আছে। তবে এখান থেকে এটা তোমরা লিখতে পারো, এটা আমাদের এখান থেকে দেখো, আমরা এখান থেকে এরকম পেয়েছি। এখান থেকে আমরা প্রথমে n কক্ষপথের ব্যাসার্ধ পেয়েছি, প্রথমে n কক্ষপথের ব্যাসার্ধ পেয়েছি আমরা এখানে, এই যে ব্যাসার্ধটা পেয়েছি, আমাদের ব্যাসার্ধের মানটা ব্যবহার করবে। তোমার শুধু মেনলি দরকার এই যে এনার্জিটা দরকার, এই এনার্জিটা সবাই স্ক্রিনশট দিয়ে নাও। এই এনার্জিটা দরকার এই পর্যন্ত, এই এনার্জিটা তোমার দরকার আছে। এই এনার্জিটা নেওয়ার পরে খেয়াল করো সবাই, এই এনার্জিটা কিভাবে আমরা পেলাম সেই এনার্জিটা তোমাকে পুরাটা লিখতে হবে। আমাদের এরকম একটা সূত্র ছিল, সেই সূত্রটা কিভাবে আসছে সেই সূত্রটাই তোমাকে দেখাতে হবে। দেখো ওইটা লেখার পরে ওর সাথে এটুক যোগ করতে হবে, কেননা তোমার যখন তুমি হাইড্রোজেনের বর্ণালীর যে গাণিতিক ব্যাখ্যা করবে, অর্থাৎ কিভাবে শক্তি নির্ণয় করা যায়, সেই শক্তি নির্ণয় করার জন্য তোমার, আচ্ছা কিভাবে শক্তি নির্ণয় করা যায় সেই শক্তি নির্ণয় করার জন্য তোমার কিন্তু এই ফর্মুলাটা লাগবে। এই ফর্মুলাটার জন্য তোমার প্রথমেই এনার্জি লাগবে, কেন এনার্জি থেকেই তো এটা আসছে, এনার্জি লাগবে। এখান থেকে দেখো এই যে এই ফর্মুলাটা আসছে, অর্থাৎ এটাই হলো তোমার গাণিতিক ব্যাখ্যা, যে আমরা চিত্রটা দিয়ে দেখালাম, চিত্র দিয়ে যে এনার্জিটা পেলাম, এনার্জিটা প্রথমে দেখাবা, তারপরে এটা দেখাবা, দেখালেই হবে। এরপরে হাইড্রোজেন বর্ণালীর চিত্রটা এঁকে দিবে। হাইড্রোজেন বর্ণালীর চিত্রটা আমাদের এখানে আছে, বা গোলাকার চিত্র আছে, সেটাও লিখতে পারো তুমি। এখানে এই চিত্রটা আমি দেখাইছি তোমার। তাহলে আমাদের আলোচনা ছিল মোটামুটি এই পর্যন্তই। আচ্ছা, আর আমার বিভিন্ন ভিডিও গুলো তোমরা এই যে এইটাই পাবে, হ্যাঁ।